শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। সমস্ত লাউঞ্জ জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে এখন। থেমে গিয়েছে একটু আগের হাসির কলরব। মাফিয়া বসটা প্যান্ট হাউসে ফিরে আসা মাত্রই বদলে গিয়েছে সকল দৃশ্যপট। সে ফিরে আসার সঙ্গে সঙ্গে মিলিয়ে গিয়েছে খুশির ঝিলিক, আনন্দঘন মুহূর্ত সব। অজানা ভয়ে জর্জরিত হয়ে এক কোণে চুপসে দাঁড়িয়ে আছে ঈশানী আর ফ্লোরা। মাফিয়া বসের কালো দুনিয়ায় কখনো এমন প্রাণোচ্ছল হাসির আওয়াজ শোভা পায় না। তাই এরিস ফিরে আসার পর মুহূর্তে নিস্তব্ধ মরীচিকার আড়ালে বিলীন হয়ে গিয়েছে হাসির ঝংকার। যেন স্বকীয়তা ফিরে পেয়েছে তার পাপের রাজ্য। সবকিছু থমথমে হয়ে আছে, তাও মনে হচ্ছে একটু আগের খিলখিল হাসির আওয়াজ এখনো বাড়ি খেয়ে ক্রমাগত প্রতিধ্বনি হচ্ছে কালো পেন্টিং এর চার দেওয়ালে। এরিস বড় বড় পা ফেলে করিডোর ধরে সামনে এগোচ্ছে, কপালে তার দুশ্চিন্তার তীক্ষ্ণ ভাঁজ, চেহারায় স্পষ্ট ব্যতিগ্রস্ততা। কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্ক অবধি প্রতিটি ষষ্ঠ ইন্দ্রিয় যেন নিয়ন্ত্রণহীন আজ। এরিস বিরক্ত হয়, হাঁটার ধ্বনি ধীর করে ফের ঘাড় বাঁকিয়ে তাকায় লাঞ্চের দিকে। ঈশানী মেয়েটা আর চোখে এদিকেই চেয়ে আছে। সেই নীলাম্বর সরলতায় ঘেরা একজোড়া ভীত সন্ত্রস্ত জলজলে নেত্রদ্বয়, যা দেখলে বারবার বেইমান হয়ে ওঠে ওর হৃদয়টা। চৌম্বকীয় এক অদৃশ্য শক্তি বলে নিস্তেজ করে দেয় ভেতরের হিংস্র পাশবিক সত্তাটাকে, যা এরিসের মস্তিষ্ক ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা। এই মেয়েটাকে কখনোই নিজের কড়া পড়া পাথর হৃদয়ের নিয়ন্ত্রক হতে দেবে না এরিস, কিছুতেই না। না, আর নেওয়া যাচ্ছে না। কোন এক অজানা কারণবশত প্রচণ্ড ক্ষুব্ধতায় চোয়াল শক্ত করে গজরাতে গজরাতে অফিস রুমে ঢুকে যায় এরিস। ভেতরে গিয়ে টি শার্টের উপর পরিহিত ভেলভেটের হুডিটা শরীর থেকে একটানে খুলে ছুঁড়ে ফেলে দেয় সাফেদ মেঝেতে। মন মস্তিষ্কের এহেন নিয়ন্ত্রণহীন ভাবনা মোটেই গ্রহণ করতে পারছে না এরিস। অগত্যাই রাগে কাঁপতে কাঁপতে কঠিন স্বরে দাঁতে দাঁত পিষে বলে, একটা তুচ্ছ মেয়ের হাসি দেখে থমকে যাওয়া কখনো এরিস ইউভানের শোভা পায় না। গ্যাংস্টার এরিস কখনো পবিত্রতায় আটকায় না। নেক্সট টাইম এরিস ইউভানের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে চাইলে ওই মেয়েটাকে তার উপযুক্ত জায়গা বুঝিয়ে দেব আমি। এরিসের পৈশাচিক মস্তিষ্কটা তীব্র রাগে গজগজ করতে করতে ঈশানীর উপর ক্ষোভ ছাড়লেও ওর নিয়ন্ত্রণহীন মনটা বিদ্রূপাক্ত হেসে উপহাস করে বলল, একটু আগে সেটাই করছিলি যেটা তুই প্রচণ্ড ঘৃণা করিস, যে জিনিসগুলোর সাথে তোর এই জীবনে কখনো পরিচয় হয়নি, তোর মরীচিকার মতো অন্ধকার জীবনে যেগুলো নিছকই মূল্যহীন, সেই জিনিসগুলোতেই বারবার আটকে যাচ্ছিস তুই। জাস্ট স্টপ ইট। আবার সেই বিদ্রূপাক্ত নিয়ন্ত্রণহীন ভাবনায় দিশেহারা হয়ে নিচেই নিজেকে ধমক দিয়ে উঠল এরিস। ক্রোধের তোপে ভলভল করে মাথায় রক্ত উঠে গেল ওর। সুদর্শন অথচ হিংস্র ব্লাডি বিস্ট মাফিয়াটা পারছে না নিজের ভাবনাকে নিজেই গলা টিপে মেরে ফেলতে, যার দরুন ক্ষুদ্রতার চরম সীমানায় গিয়ে প্রচণ্ড ক্রোধে অফিস রুমের সব কিছু দুহাতে তছনছ করে দেয় এরিস। অত্যন্ত দামি ডিজাইনার টি পট, রেড ওয়াইনের বোতল, পিসি মনিটর, সেন্টার টেবিল, জানালার কাচ, এমনকি ইলেকট্রনিক ডিভাইস সবকিছু উল্টে পাল্টে ফেলে সেগুলোকে শরীরের সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে ভাঙতে ভাঙতে হুঙ্কার দিয়ে এরিস বলে, সব দোষ ওই মেয়েটার, সব দোষ ওর, আমি ওকে দু চোখে দেখতে চাই না, কোনো দিন না। সেই তখন থেকে উপরতলায় ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ ভেসে আসছে। প্রতি সেকেন্ড অন্তর ভূমিকম্পের মতো কম্পন দিয়ে ওঠে, এটা ওটা ছুঁড়ে এসে অকস্মাৎ আছড়ে পড়ছে নিচতলার লাউঞ্জে। কখনো ভাঙা কাচের টুকরো, আবার কখনো আস্ত মনিটর। লাউঞ্জের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ফ্লোরা আর ঈশানী। ভয়ের চোটে আত্মাটা যেন ঠোঁটের আগায় উঠে এসেছে তাদের। দোতলার এই বেগতিক লণ্ডভণ্ড তাণ্ডবের জন্য যে ঈশানী নিজেই দায়ী তা জানা নেই স্বয়ং ঈশানীর। তাই তো উপরতলার ধুমধাম ভাঙাচোরা আওয়াজ উপেক্ষা করে জিভ দিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে নিচু গলায় ফ্লোরাকে শোধালো, কি হয়েছে বলো তো? ঈশানী কথাটা বলতে না বলতে উপর থেকে একটা ভাঙা টিপটের টুকরো এসে আচমকা আঘাত করলো ঈশুর কপালে। তৎক্ষণাৎ গল গল করে তাজা রক্তস্রোত বেয়ে এলো ওর কপাল কেটে। প্রচণ্ড ব্যথা পেয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিয়েছে ঈশা। ওর কপাল ছুঁয়ে টুপ টুপ করে রক্ত গড়িয়ে পড়ছে দেখে ফ্লোরা তড়িঘড়ি করে হাত চেপে ধরে সেখানে। আস্তে করে ভয়ার্ত ঢোক গিলে আহত গলায় বলে, এটা কি হয়ে গেল তোমার ইস্যু? আমি সত্যিই বুঝতে পারছি না এরিস হঠাৎ এমন পাগলামি কেন করছে। ও তো কখনো এমন করে না। নীল নীল
চোখ দুটো মেলে টলটলে ব্যথাতুর চাহনিতে ঈশানী তাকায় এরিসের অফিস রুমের দিকে। ভঙ্গুর হৃদয়টা আলগোছে চেপে রেখে মনে মনে আওড়ায়, আপনি আমার জীবনের সেই অভিশপ্ত অধ্যায়, যে এক রাতের জন্য বাঁচাতে এসে সারা জীবনটা পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। ঈশানী তাকিয়েছিল নিষ্প্রভ। উপরের ভাঙাভাঙির আওয়াজ কিঞ্চিত কমে এসেছে এখন। ওর কপালের রক্ত খানিকটা শুকিয়ে এলে ফ্লোরা হাত ছড়িয়ে বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এই সুযোগে ওদিক গিয়ে ফার্স্ট এইড বক্সটা খুঁজে নিয়ে আসি। কথা শেষ করে সাবধানে সামনে পা বাড়ালে পেছন থেকে ওর ফিনফিনে হাঁটু ফ্রকটা টেনে ধরে ঈশানী। শরীরে টান অনুভব করে ফ্লোরা পেছনে ঘুরলে ঈশানী এক পল ছেড়ে আকুতির সুরে বলে, যেও না, ভয় করছে, যদি আবার। ফ্লোরা মৃদু হাসল, যেন এতক্ষণের তাণ্ডব কিছুই নয় ওর কাছে। এই থেকে ভয়াবহ দৃশ্য দেখে অভ্যস্ত ও। সেভাবেই ঠোঁটের আগায় হাসিটুকু ধরে রেখে ইস্যুকে আশ্বস্ত করে বলল, কিছু হবে না, দাঁড়াও দেখছি। এই বলেই দুকদম সামনে এগিয়ে দোতলার দিকে উকি ঝুঁকি দেয় ফ্লোরা। তৎক্ষণাৎ উপর থেকে ছিটকে পড়ে আরও একখানা আধভাঙা কাচের বোতল। বোতলটা ফ্লোরার দিকে এগিয়ে আসছে, ব্যাপারটা বোধগম্য হতেই ফ্লোরা হকচকিয়ে যায়। হুট করে ঠিক কী করবে বুঝে উঠতে না উঠতেই বাহুতে সজোরে টান অনুভব করলো ও। দুবাহু শক্ত হাতে চেপে ধরে হ্যাঁচকা টানে ওকে অন্য পাশে নিয়ে দাঁড় করালো তুষার। অকস্মাৎ ঘটনায় আহাম্মক বনে গেল ফ্লোরা। চকিতে ঘুরে তাকালো তুষারের পানে। ঠিক আছো? ভাবলেশহীন গলায় ঠোঁট নাড়িয়ে ছোট্ট করে প্রশ্ন করে তুষার। হুম হুম উত্তরে তাড়াহুড়ো করে হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফ্লোরা। তুষার ওকে ছেড়ে দিয়ে পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে রক্তাক্ত ঈশানী আর পারিপার্শ্বিক অবস্থা লক্ষ্য করে কপাল কুঁচকে স্পষ্ট স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে, ঘরের এই অবস্থা কেন? উপরতলার অফিস কক্ষের দিকে আঙ্গুল তুলে জড়ানো কণ্ঠে ভাঙা ভাঙা শব্দ উচ্চারণ করলো ফ্লোরা। এরিস। এরিসের নামটা শোনা মাত্রই কপাল কুঁচকে এলো তুষারের। আশ্চর্য হয়ে বলল, এরিস এসব করেছে মানে? চিবুক গলায় ঠেকিয়ে ধীরগতিতে মাথা নাড়ালো ফ্লোরা। তুষার আর কথার পুনরাবৃত্তি করল না কোনো। মাথার হুডিটা খুলে দ্রুত কদমে এগিয়ে গেল অফিস কক্ষের দিকে। করিডোর ছাপিয়ে রুমের সামনে আসতেই তুষার দেখল মস্ত বড় কালো কাপড়ের নান্দনিক দরজাটা হাট করে খোলা। আশেপাশে গার্ডসদের উপস্থিতি নেই। এরিসের আগমনে তারা হয়তো জায়গা ত্যাগ করেছে বহু আগে। আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয় এটা। সহসা এগিয়ে গিয়ে রুমের মাঝে পা বাড়ালো তুষার। সাজানো গোছানো বিস্তৃত অফিস রুমটা ভেঙে চুরে তছনছ হয়ে আছে। ইলেকট্রনিক ডিভাইসগুলো মুখ থুবড়ে পড়ে আছে যত্রতত্র। মাফিয়ারা সাধারণত যোগাযোগের কাজে সমসাময়িক মাধ্যমগুলো এড়িয়ে চলে সবসময়। হয় অতি পুরনো দিনের অ্যানালগ ডিভাইসগুলো ব্যবহার করে, নয়তো শেয়ার মার্কেট থেকে বিতাড়িত বহু ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ডিভাইসগুলো দিয়ে সমগ্র ই-কমার্সের দখলদারি নিয়ে রাখে। সেই সব কাজে নজর রাখার জন্যই বেশ কিছু ফ্যাক্স মেশিন আর মনিটর সেট করা ছিল ওই রুমে। আপাতত সেগুলো একটাও অক্ষত অবস্থাতে নেই। এরিস ইউভানের রাগের সম্মুখীন হয়ে জীবন হারিয়েছে অনেক আগেই। সমস্ত ঘর লণ্ডভণ্ড। জিনিসপত্রের যা অবস্থা তার চেয়েও বেশি খারাপ অবস্থা রুমের মাঝে কাচের দেওয়ালটার। দেওয়ালটা ভেঙে চৌচির, তার ঠিক মাঝ বরাবর লেগে আছে টকটকে তাজা রক্ত। স্পষ্টত রক্তের ছাপ দেখা মাত্রই রুমের চারিদিকে দৃষ্টিপাত করে তুষার খুঁজতে লাগলো এরিসকে। ডানে বামে সচকিত নজর বুলিয়ে পেছনে ঘাড় ঘোরাতেই দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ। দরজার কাছে কাউচ চেয়ারটায় শরীর ছেড়ে দিয়ে বসে আছে এরিস। আগাগোড়া বিধ্বস্ত সে। উরুর উপর নির্বিঘ্নে ফেলে রাখা ডান হাতটা থেকে চুইয়ে চুইয়ে পড়ছে টকটকে তাজা লাল রক্ত। সেই কাটা হাতটার দিকেই ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে এরিস, যেন এই রক্তগুলো খুবই আকর্ষণীয় কোনো বস্তু যা ও অবলীলায় দেখতে পাচ্ছে। এরিসের এহেন উদ্ভ্রান্ত অবস্থা খানিকক্ষণ অবলোকন করে তুষার নিরেট কণ্ঠে শোধালো, কি এমন দোষ করেছিল কাচের দেওয়ালটা, যার জন্য এভাবে পাঁচ মেরেছেন? রক্তাক্ত হাতের দিক থেকে চোখ সরালো ইরিশ। তুষারের দিকে এক পল চেয়ে পুনরায় চোখ ঘুরিয়ে কাগজে মাথা এলিয়ে দিয়ে ক্লান্ত সুরে বলল, ইরিশ কাউকে কৈফিয়ত দেয় না তুষার। দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। এটাই হওয়ার ছিল। ও জানতো ইরিশ এমন কিছুই বলবে, তাই আশাহত হয়ে শান্ত স্বরে বলে উঠল,
রক্ত ঝরছে, ব্যান্ডেজ কি আমি করে দেব? তুষার বাক্যটুকু উচ্চারণ করা মাত্রই চকিতে মাথা তুলে সূক্ষ্ম দৃষ্টিতে ওর দিকে চাইল ইরিশ। ওর সন্দিহান চোখের ভাষা বুঝল তুষার। অগত্যা তৎক্ষণাৎ গলা খাকারি দিয়ে বলল, না মানে তাহলে কি ফ্লোরাকে ডেকে দেব? প্রয়োজন নেই। তাহলে কি মিস ব্লু? তুষার বাক্যটুকু শেষ করার আগেই তড়াক করে ক্রোধান্বিত হয়ে উঠল ইরিশ। তুষারের মুখের উপর গর্জন করে বলল, জাস্ট কিপ ইউর মাউথ শাট তুষার। আমার সামনে ওর নাম উচ্চারণ করবে না, একদম না। কিয়ৎক্ষণ জরুরি চোখে পরখ করে এতক্ষণে তুষারের বোধগম্য হলো এত সব পাগলামির পেছনে মূল হেতু তাহলে ওই একজনই, যার জন্য নিজের অজান্তেই বারবার লক্ষ্যচ্যুত হয় ইরিশ ইউভান। এই মেয়েটা ইরিশের আশেপাশে বেশি দিন থাকলে ঠিক কোনো না কোনো অঘটন ঘটিয়ে ছাড়বে। হতেও পারে ক্ষোভের বশে ব্রাডবাইয়ের নিয়মকানুনকে একহাত দেখিয়ে একটা সাধারণ মেয়ের জন্য ড্যানিয়েলকে শেষমেশ খুনই করে বসলো ইরিশ। কারণ এর আগে ইরিশকে কখনো এভাবে বারবার লক্ষ্যচ্যুত হতে দেখেনি তুষার। ঈশানী একমাত্র মেয়ে যে কিনা সোনার ডিম পাড়া হাঁস হওয়া সত্ত্বেও ইরিশের মতো একটা হৃদয়হীন মানুষের কাছে এতগুলো দিন ধরে সুরক্ষিত রয়েছে। কিন্তু আজ নয়তো কাল প্রতিশোধ পরায়ণ ড্যানিয়েল ঈশানীকে ঠিকই তুলে নিয়ে গিয়ে চড়া দামে বেচে দেবে। নিশ্চয়ই সেটা এত সহজে বরদাস্ত করবে না ইরিশ। তখন কি হবে? ইরিশই বা ঠিক কি করবে এই মেয়েটার জন্য? ভাবতে ভাবতে অজানা শঙ্কায় থমথমে হয়ে গেল তুষারের মুখমণ্ডল। সে ঠোঁট কামড়ে ডুবে যেতে লাগলো নিদারুণ অযাচিত ভাবনায়। কিছু ভাবছ? ইরিশের ডাকে ভ্রম কেটে গেল তুষারের। সে নিজের সত্তায় ফিরে এসে দুবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গমগমে স্বরে বলল, আপনাকে একবার ক্লাবে যেতে হবে ইরিশ, ইটস আর্জেন্ট। জিভ দিয়ে গাল ঠেলে কিছু একটা ভেবে কয়েক সেকেন্ডের মাঝে উঠে দাঁড়ালো ইরিশ। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরোগুলো পায়ে মারিয়ে এগিয়ে গেল সামনের দিকে। সুবিশাল ডেস্কের উপর লাগোয়া কাচটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ইরিশ সেসবের তোয়াক্কা না করে হাত বাড়িয়ে ড্রয়ার খুলে একটা অ্যালকোহলের বোতল বের করে মুখ দিয়ে টেনে টুনে সেটার ছিপি খুলে পুরো বোতল ভর্তি পানীয়টুকু ঢেলে দেয় নিজের রক্তাক্ত হাতের উপর। ক্ষতস্থানের অ্যালকোহল লাগার সঙ্গে সঙ্গে জ্বলন্ত অহংকারের ন্যায় ঝলসে উঠল হাতটা। এহেন দৃশ্য দেখে চোখ মুখ খিচিয়ে ফেলল তুষার। তুষারের শঙ্কিত চাহনি দেখে ফিচেল হেসে ইরিশ বলল, তুমি না গ্যাংস্টার, এইটুকুতেই শঙ্কিত হচ্ছ? তৎক্ষণাৎ চোখের দৃষ্টি পরিবর্তন ঘটালো তুষার। চোখ মুখ স্থির করে বলল, হ্যাঁ গ্যাংস্টার। তাই বলে নিজেকে এভাবে হাসতে হাসতে যন্ত্রণায় ডুবিয়ে দেওয়ার মতো এতটাও ক্রুয়েল আমি নই। তুষারের কথায় কোনোরূপ প্রত্যুত্তর করল না ইরিশ। ঠোঁটের আগায় ফিচেল হাসিটুকু অব্যাহত রেখেই বাম হাতের সাহায্যে এবড়ো থিবড়ো করে বেঁধে ফেলল ব্যান্ডেজটা। অতঃপর ব্যান্ডেজ করা হাতটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে মনে মনে উপহাস স্বরে বলল, এটা মোটেই যন্ত্রণাদায়ক ছিল না তুষার, এর চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছে অন্য কোথাও। তাহলে যাওয়া যাক। তুষারের কণ্ঠস্বর কর্ণগহ্বরে ছুঁতেই নিজের পৈশাচিক সত্তা ফিরিয়ে এলো ইরিশ। অফিস রুমে ক্লোজেট থেকে একটা ব্ল্যাক ওভার কোট আর প্যাকেট হেড বের করে গায়ে চড়িয়ে নিল সেগুলো। অতঃপর জিভ দিয়ে গাল ঢেলে নিজের পিয়াসিং করানো ব্রুটা দু আঙ্গুলের সাহায্যে খানিক চুলকে তুষারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল সে, সবাই রেডি তো? হ্যাঁ সূচক মাথা নাড়ায় তুষার। ইরিশ কোমরের খাজে দুটো রিভলভার আর একটা লোকেশন ট্র্যাকার গুজে নিয়ে অফিস রুম থেকে বেরিয়ে যেতে যেতে তুষারকে আদেশ করে বলল, লেটস গো। এতক্ষণ ধরে এত কিছু করে নিজের সঙ্গে নিজে অবিরত দাঙ্গা দামামা চালিয়ে মন মস্তিষ্ককে হাজারটা নিয়ন্ত্রক বেরিতে আবদ্ধ করে অবশেষে লাউঞ্জে পা রাখতে না রাখতেই আবারও সেই পুতুলের মতো ঢলঢলে সুশ্রী সরল মুখটা চোখের সামনে এসে হানা দিল ইরিশের। শুধু কি হানা দিয়েছে, একেবারে চঞ্চলা হরিণীর মতো তিরিং বিরিং করে লাফিয়ে এসে সোজা বুকের উপর হামলে পড়েছে। লাউঞ্জে আপাতত কারোরই উপস্থিতি নেই। ফ্লোরা নিজের রুমে শুয়ে, তুষার এখনো অফিস কক্ষেই রয়েছে। অথচ এরই মাঝে ঘটে গেল অঘটন। পুরুষালী ক্লোনের মাস্কি সুঘ্রাণটা নাক ছাপিয়ে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আতকে ওঠে ছিটকে ইরিশের থেকে দূরে পাড়ায় ঈশানী। হাতের দিকে তাকালে দেখতে পায় হাতের মাঝে গমের দানাগুলো অনুপস্থিত। মেঝেতে পড়ে আছে দু একটা, তাহলে বাকিগুলো কোথায়? ফলস্বরূপ গমের সন্ধানে ধীরে ধীরে চোখ তুলে ভয়ার্ত চাহনিতে ইরিশের দিকে লক্ষ্য করে ঈশানী। সঙ্গে সঙ্গে ভয়ের চোটে অন্তরাত্মা কেঁপে ওঠে ওর।
চোখ দুটো শূন্যে উঠে যায় মুহূর্তেই। ইরিশের কালো কোটের অবস্থা দেখে গলা শুকিয়ে এসেছে ইস্যুর। তেজি মাফিয়া বসটার এই কি হাল করলো ও? পুরো শরীরে তার গমের দানার ছড়াছড়ি। দু একটা তো কোট ফোট ভেদ করে টি শার্টের মধ্যে চলে গিয়েছে একদম। নিজের কর্মকাণ্ডে গলা শুকিয়ে কাঠ হয়ে আসে ইস্যুর। মাফিয়া বসের স্টাইলিশ জামা কাপড়কে এহেন গমের ফ্যাক্টরি বানিয়ে দেওয়ার পেছনে একমাত্র দায়ভার ওর। এই তো খানিকক্ষণ আগের ঘটনা। লুকিয়ে চুরিয়ে প্যান্ট হাউসে আশ্রয় দেওয়া অতীব সুন্দরী পায়রাটাকে সবার আড়ালে নিজের ঘরে যত্ন করে আগলে রেখেছে ঈশানী। কেউ যাতে দেখতে না পায় সেজন্য সারাক্ষণ ঘরের দুয়ার ভিজিয়ে রাখে ও। 3 বেলা খাবারও সে চুরি করে খাওয়ায় পায়রাটাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। একটু আগেই ঘটে যাওয়া তাণ্ডব লীলার সমাপ্তি ঘটলে তুষারের হুকুমে স্টাফ কোয়ার্টার থেকে সার্ভেন্টরা এসে ছকছকে তকতকে করে দিয়ে যায় সমগ্র লাউঞ্জ, কিচেন কাউন্টার, বার কাউন্টার সবকিছু। এই ফাঁকে খাবার আনার উদ্দেশ্যে ঈশানীও একটু উকিঝুঁকি দেয় চারিদিকে। ফ্লোরা কাপড় ধুয়ে ক্লান্ত শরীরে বিশ্রাম করতে নিজের রুমে যায়। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে সার্ভেন্টরাও পেন্ট হাউস ছেড়ে বেরিয়ে যায় একে একে। সবাই চলে যাওয়ায় পুরো লাউঞ্জ ফাঁকা পড়ে আছে এখন। সেই সুযোগটাই কাজে লাগায় ঈশানী। ইরিশ পেন্ট হাউসেই আছে তা জানা সত্ত্বেও দৃঢ় মনোবল নিয়ে আলতো পায়ে নিঃশব্দে ছুটে যায় কিচেনের দিকে। তাড়াহুড়া করে অপটো হাতে মুঠো ভর্তি করে তুলে নেয় গমের দানা। অতঃপর পুনরায় ছুট লাগায় নিজের ঘরের দিকে। দুহাত ভর্তি করে গমের দানা নিয়ে এদিক ওদিক চেয়ে বেখেয়ালে ছুটে আসার সময় ঘটে বিপত্তি। দুপ্রান্তের দুজন মানুষ কাছাকাছি এসে থমকে যায় নিঃশব্দে। দ্বিতীয়বারের মতো দুর্ঘটনাবশত ইরিশের সুঢল পুরুষালী বুকের মাঝে হুমড়ি খেয়ে মুখ বাঁধায় ঈশানী। কয়েক সেকেন্ড, মাত্র সেকেন্ডের সংঘর্ষ। পরক্ষণেই ভয়, ঘৃণা, আশঙ্কা সবকিছুর সংমিশ্রণে তড়িৎ গতিতে ইরিশের বুক থেকে ছিটকে দূরে সরে যায় ঈশানী। বিভ্রান্ত হয়ে মাথা নুইয়ে নেয় বিনা বাক্যে। ওদিকে ঈশানীর কর্মকাণ্ডে হুঁশ নেই ইরিশের। ওর পিয়াসিং করানো শূন্য অনুভূতিহীন নিস্তেজ চোখ দুটো শুধুমাত্র ঈশানীর ব্যান্ডেজ করা কপালের মাঝেই নিবদ্ধ। ইরিশের তীক্ষ্ণ দৃষ্টি যুগলে কোনরূপ নজর দিল না ঈশানী, বরং ডানে বামে না তাকিয়ে দিশেহারা হয়ে 2 হাতে মাফিয়া বসটার কোট পরিষ্কারে উদ্যত হয় মেয়েটা। তার চোখে মুখে বিভ্রান্তি, হাতের গতিতে তীব্র সংকোচ। তাও এই মুহূর্তে দিশেহারা মস্তিষ্ক। নিজ শরীরে মেয়েলি হাতের আলতো স্পর্শ অনুভব করার সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ নজরে চেয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে ইরিশ, পালাচ্ছিলে নাকি? ইরিশের পুরুষালী কণ্ঠস্বর কানে ভেসে আসতেই সম্বিত ফিরে এলো ঈশানীর। নিজের কাজে শঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে 2 কদম পিছিয়ে গেল সে। কুণ্ঠিত হয়ে মস্তক নামিয়ে এদিক ওদিক না সূচক মাথা নাড়ালো একবার। ইরিশের একটুখানি কথায় ঈশানীর ধনুকের মতো সুশ্রী বাঁকানো শরীরটা মুহূর্তেই নাজুক হয়ে কুঁকড়ে গেল যেন। যা দৃষ্টি এড়ালো না স্বয়ং ইরিশের। তবে এখনো ওর নিষ্প্রভ চোখ দুটো আটকে আছে ঈশানীর ব্যান্ডেজ করা কপালে। কপালে কি হয়েছে? মসৃণ হাসকিস্বরে প্রশ্ন করল ইরিশ। ঈশানীর নিকট ইরিশের দ্বিতীয় প্রশ্নটা ছিল অপ্রত্যাশিত। নিষ্ঠুর মানুষটার মুখে এহেন অপ্রত্যাশিত বাক্য শুনে আচানক চোখ তুলে মানুষটার চোখের পানে চাইল ইস্যু। তার তীক্ষ্ণ পুরুষালী চোয়াল, থুতনির মাঝ বরাবর অবস্থিত কালো কুচকুচে তিল সবকিছুতে নজর বোলালো এক পল। মনে মনে ভাবল, মানুষটা তো ঠিকই আছে, তাহলে হঠাৎ? আশ্চর্য ইস্যু, ভীষণ আশ্চর্য। কারণ শেষ কবে ইরিশ ওর সঙ্গে এমন স্বাভাবিক আওয়াজে কথা বলেছিল ঠিক মনে নেই ওর। তার চেয়েও বড় কথা, ইরিশ কখনো ভালো মন্দ জিজ্ঞেস করার পাত্র নয়। কার কি এলো গেল সেসব তার কখনোই কিছু যায় আসে না। কিছু জিজ্ঞেস করেছি তোমায়। শান্ত অথচ প্রচণ্ড জোরালো গলার স্বর। ঈশানী বাইরের আত্মবিশ্বাসী ভাবটা ধরে রাখতে পারল না আর আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, কিছু হয়নি। ভ্রু কুচকালো ইরিশ। কঠিন স্বরে জিজ্ঞেস করল, কিছু না হলে ব্যান্ডেজ কেন? ইরিশের তীর্যক প্রশ্নে ঘাবড়ে গিয়ে শুষ্ক ঢোক গেলে ঈশানী। কি উত্তর দিলে এই মুহূর্তে জানোয়ারটার দ্বিতীয় পদক্ষেপের হাত থেকে বেঁচে যাবে ভাবতে লাগলো কিয়ৎক্ষণ। ইরিশ তখনও সূক্ষ্ম নজরে তাকিয়েছিল ওর পানে। খানিকক্ষণ চুপ থেকে জড়ানো কণ্ঠে ঈশানী বলে উঠল, আপনি তখন ওই কাচের টুকরোটা। বাকি কথাটুকু আর শেষ করতে পারল না ইস্যু। তার আগেই ওদের মাঝে হাজির হলো তুষার। তার পরনে ব্ল্যাক ডেনিম আর ব্ল্যাক কার্গো প্যান্ট, হাতে রিভলভার।
যা দেখা মাত্রই চোখ বড় বড় হয়ে যায় ঈশানীর। সামনে এগিয়ে এসে এরিস আর ইস্যুকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে কপালের শোকও ভাঁজ টানল তুষার। ব্যগ্র কণ্ঠে বলে উঠল, ইজ এভরিথিং ওকে? তুষারের আগমনকে কাজে লাগিয়ে এরিসের দৃষ্টি এড়িয়ে ধীর পায়ে নিজের রুমে চলে যায় ঈশানী। ওদিকে অর্ধেক কথা শুনলেও এরিসের আর বুঝতে বাকি নেই যে ঈশানীর এই কপালের ব্যান্ডেজের পেছনে দায়ী ও নিজেই। শিট! সরলতায় জড়ানো নাজুক মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে একটা ক্ষুদ্র বিরক্তিকর শব্দ বেরিয়ে এলো এরিসের লাগামহীন বক্ষ ভেদ করে। রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকাল। মস্কোতে শেষ কবে এমন চকচকে রোদ উঠেছিল তা ঠিকঠাক মনে পড়ছে না ঈশানীর। মনে পড়বেই বা কেমন করে? মেয়েটা বন্দী হয়ে আছে এখানে, প্রতিনিয়ত জীবন অতিবাহিত করছে নিদারুণ আশঙ্কায়। এই বুঝি স্বাভাবিক জীবনের আলোক রোশনিটুকু কেড়ে নিয়ে যেন কোনো নরকীয় মরীচিকায় ধাক্কা মেরে ফেলে দেয় এরিস নামের নির্দয় লোকটা। সূর্যরশ্মি দেখার সময় কোথায়? তবে ইদানিং দিনগুলো ভালোই যাচ্ছিল ঈশ্বর। ফ্লোরার পাশাপাশি আরও একজন বন্ধু জুটেছে ওর। সে হলো শুভ্রা পাখি। শ্বেতরঙা সুন্দরী পায়রাটার নাম ঠিক করেছে ঈশানী। দেখতে ধবধবে সাদা বলে নাম দিয়েছে শুভ্রা। আজকাল আর আগের মতো বসে বসে ডায়েরি লেখে না ঈশানী। রুমে একা হলেই গল্প জুড়ে দেয় শুভ্রা পাখির সাথে। ও ঠোঁটের আগায় গমের দানা তুলে দিতে দিতে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, নিয়ম ভেঙে কত কিছুই না হয়, তাই না শুভ্রা পাখি? নিয়ম ভেঙে রোদের মাঝে বৃষ্টি হয়, নিয়ম ভেঙে দিনের বেলায় চাঁদ উদয় হয়। আমার মতো বাঙালি মেয়ের চোখের রঙও নিয়ম ভেঙে গাঢ় নীল হয়। অথচ দিন শেষে নিয়ম ভেঙে আমার আপনজন কেউ হলো না। নিজের অপারগতা, কুণ্ঠা, ক্ষয়িষ্ণু, অন্তর্মুখী স্বভাব সবকিছুর জন্য আজ বিপর্যস্ত আমি। আচ্ছা, মা, নানি, উষা ওরা কি আমায় মনে করে কখনো? কখনো কি ভাবে আমি আদৌ বেঁচে আছি নাকি মরে গেছি? নিজের মনের অযাচিত ভাবনায় ডুবেছিল ঈশা। ঠিক এমন সময় বাইরে থেকে কড়া নাড়ে ফ্লোরা। দরজায় বার কয়েক টোকা দিয়ে শোধায়, ইস্যু, একটু সাহায্য করবে প্লিজ? ফ্লোরার ডাকে ঈশানী বেরিয়ে এলে ওর দিকে এক বালতি ভেজা কাপড় এগিয়ে ঠোঁট উল্টালো ফ্লোরা। মিষ্টি গলায় বলল, রোদ উঠেছে, কাপড়গুলো একটু ছাদ বারান্দায় নেড়ে দিয়ে আসবে ইস্যু। আসলে এরিস আর তুষার আজ পেন্ট হাউসে লাঞ্চ সারবে, তাই রান্না বসিয়েছি, নয়তো আমিই যেতাম। ফ্লোরার কথায় ভ্রু কুঁচকাল ঈশানী। হতবাক হয়ে বলে উঠল, পেন্ট হাউসের ছাদ বারান্দায় কে কাপড় শুকায় ফ্লোরা? তাছাড়া আর গার্ডসরা দেখে ফেললে আমি শেষ। তুমি বরং সবগুলোকে ড্রয়ারে ঢুকিয়ে দাও। ঈশানীর ভয়ার্ত চেহারা দেখে হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে ভাবলেশহীন গলায় ফ্লোরা বলল, আরে ধুর, কেউ দেখবে না। পরক্ষণে ঠোঁট ফুলিয়ে গদগদ সরে বলে, তুষার আবার রোদে শুকানো কাপড় ছাড়া একদম পরে না। দাও দাও, আর বলতে হবে না, নিয়ে যাচ্ছি। এই তুষারের দেখছি অনেক ঢং, এমন বরফের দেশেও নাকি রোদে শুকানো জামা কাপড় চাই তার। অদ্ভুত। কাপড় সমেত ছাদ বারান্দার দিকে যেতে যেতে মেয়েকে রাগ দেখিয়ে বিড়বিড়ালো ঈশানী। যাওয়ার সময় ভুল করেই খোলা রেখে গেল রুমের দরজাটা। কাপড়গুলো রোদে মেলে দিয়ে খানিকক্ষণ একা একাই রোদ পুহিয়ে বেশ সময় করে নিচে ফিরল ঈশানী। নিচে ফিরেই সবার আগে চলে গেল নিজের 12 ফিটের ছোট্ট রুমটাতে। রুমে এসে এদিক ওদিক তাকিয়ে সবার আগে খুঁজতে শুরু করলো শুভ্রা পাখিকে, কিন্তু কোথাও নেই সে। উড়ে গেল না তো আবার? সেই ভয়ে তটস্থ হলো ঈশানী। কিছুক্ষণ ভেবে পুনরায় খুঁজতে লাগলো রুমের আনাচে কানাচে। ছোট রুম, লুকিয়ে থাকার জায়গা ক্ষীণ, তবুও সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলো ঈশানী। কোথাও নেই পায়রাটা। অবশেষে খুঁজতে খুঁজতে ক্লান্ত খাটের উপর বসে পড়ে ঈশানী। মনে মনে নিজেকে ধাতস্থ করে বলে, তখন দরজা খোলা রেখে গিয়েছিলাম, তাই নিশ্চয়ই উড়ে গিয়েছে। আকাশের পাখি আকাশে উড়ে গিয়েছে, তার তো আর বন্দি থাকার কথা নয়। সেই ভেবে নিজের খারাপ লাগাটুকু আড়াল করে শুকনো মুখে নিঃশব্দে বসে থাকে ঈশানী। তখনই কোথা থেকে যেন এক বাটি স্যুপ নিয়ে হাজির হয় ফ্লোরা। গরম গরম সেই ধোয়া ওঠা স্যুপের বাটিটা ইস্যুর পানে এগিয়ে দিয়ে বলে, ইস্যু, টেস্ট করে দেখো তো একবার কেমন হয়েছে, মাত্রই বানালাম। আমি নিশ্চিত খুবই সুস্বাদু হবে এটা। ফ্লোরার আন্তরিকতা উপেক্ষা করার সাধ্য নেই ঈশানীর, তবুও মেয়েটা মলিন হেসে জানালো, এখন খেতে ইচ্ছে করছে না ফ্লোরা, রেখে দাও, পরে খেয়ে নেব। ফ্লোরা নাছোড়বান্দা,
সে তাদের দেশের বহু বছরের ঐতিহ্যবাহী স্যুপ ঈশানীকে নিয়ে টেস্ট করাবেই করাবে। অগত্যাই ভীষণ জোরাজুরি করে ফ্লোরা বলল, এভাবে বললেই শুনছি না, তোমাকে টেস্ট করতেই হবে। নাও তো, হা করো। ফ্লোরার জোরাজুরিতে হা করে ঈশানী। 1 চামচ স্যুপ ওর মুখে পড়ে দিয়ে ফ্লোরা ভ্রু উঁচিয়ে শুধালো, কেমন? ঈশানী খেতে খেতে বলে, বেশ ভালোই। কিসের স্যুপ এটা? ফ্লোরা একগাল হেসে জানায়, কবুতরের। একদম টাটকা কবুতর ছিল। কোথা থেকে যেন উড়ে এসে লাউঞ্জে বসেছিল। আমি ধরে নিয়ে স্যুপ বানিয়ে ফেললাম। মজা হয়েছে না? ফ্লোরার কথা শুনে চোখ কপালে উঠে গেল ইস্যুর। ও তৎক্ষণাৎ খাবারের বাকি অংশ মুখ থেকে ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠল ফ্লোরার ওপর, এটা তুমি কি করলে ফ্লোরা? আমার শুভ্রা পাখিকে রান্না করে এভাবে খেয়ে ফেললে? কি? ফ্লোরা বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। একদম কথা বলবে না। আমার শখের পায়রাটাকে রান্না করে এনে আবার আমাকে আদর করে খাওয়াচ্ছ? কতটা নিষ্ঠুর তুমি মেয়ে। তোমার কথা আমি বুঝতে পারছি না, কি বলছো এসব? যদিও ঈশানীর হঠাৎ রাগের কারণ ঠিক ধরতে পারছে না ফ্লোরা, তবুও ওর কণ্ঠে অপরাধবোধ সুস্পষ্ট। কান্নার তোড়ে চোখের কোটর ভরে উঠেছে ঈশানীর। নীলরঙা জলজলে চোখগুলোকে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি বেদনার রং ধারণ করেছে তারা। শুভ্রাকে হারানোর নিগুড় কষ্টে মাথা ঠিক নেই ওর। তাই তো ফ্লোরার কথার প্রত্যুত্তরে আহত কণ্ঠে মেয়েটাকে আরও কিছু কড়া কথা শোনালো ও। বুঝতে হবে না তোমার ফ্লোরা, আমি ভুল বুঝেছিলাম। তোমাকে এই প্যান্ট হাউসের সবার থেকে আলাদা মনে করেছিলাম, কিন্তু না, ওই হৃদয়হীন জানোয়ারগুলোর সঙ্গে থেকে থেকে তোমার হৃদয়টাও পাথরখণ্ডে পরিণত হয়েছে। তুমিও একটা নির্দয় ফ্লোরা, সত্যিই নির্দয়। এক নাগাড়ে কথাগুলো বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় ঈশানী। অতঃপর ছুটতে ছুটতে চলে যায় ছাদ বারান্দায়। এখানে সচরাচর কেউ থাকে না, তাই এখানে সেই হাঁটু ভেঙে বসে গলা ছেড়ে হাউমাউ করে কেঁদে উঠল ঈশানী। ওর কান্নার আওয়াজ বড্ড ব্যথার্থ শোনাচ্ছে। সব দুঃখরা যেন একসাথে এসে জুড়ে বসেছে মন মস্তিষ্কে। তাই তো এমন অপারক কান্না। কান্নারত কণ্ঠে ভীষণ অভিমানে ঈশানী বলে, হারাতে হারাতে সব হারিয়ে ফেললাম, এবার আমি হারিয়ে গেলেই সমাপ্ত। কে হারিয়েছে? গমগমে পুরুষালী অজ্ঞাত আওয়াজে আচমকা থমকে যায় ঈশানী। শুষ্ক ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে প্রশ্নদাতাকে। পরক্ষণেই নেড়ে দেওয়া কাপড়ের আড়াল থেকে পুনরায় ভেসে এলো একই কণ্ঠস্বর, এভাবে কাঁদছো কেন? কে হারিয়েছে? শুকোতে দেওয়া কাপড়ের আড়াল থেকে কুণ্ডলি পাকানো বাষ্পিত ধোঁয়া অনুসরণ করে কান্নাকাটি বাদ দিয়ে সেদিকে উকি দেয় ঈশানী। দেখতে পায় ওর সবচেয়ে অপছন্দের মানুষটার মুখাবয়ব। ঠোঁটের ফাঁকে সিগারেট নিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে সামনের দিকে তাকিয়ে মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে ইরিশ। তাকিয়ে আছো কেন? ইরিশের কথার প্রত্যুত্তরে ইস্যু নাক টেনে হিচকি তুলে বলল, আপনি কি করে বুঝলেন আমি তাকিয়ে আছি? সিক্স সেন্স। সামনে তাকিয়ে উত্তর দেয় ইরিশ। অতঃপর ঘাড় ঘুরিয়ে ঈশানীর দিকে দৃষ্টিপাত করে বলে, কাঁদছিলে কেন? লোকটার কর্কশ আওয়াজে তীর তীর করে নাকের ডগা ফুলে ওঠে ঈশানীর। যেন এমন ভাব করছে যেন কান্নাকাটি করে মস্ত বড় অন্যায় করে ফেলেছে ঈশা। তবুও নাক টেনে নিজেকে খানিকটা শক্ত করে জবাব দিল ঈশানী, আপনার ফ্লোরা আমার শুভ্রাকে স্যুপ বানিয়ে খেয়ে ফেলেছে। শুভ্রাকে? আবারও কর্কশ আওয়াজ ভেসে এলো ওপাশ থেকে, আমার পায়রা পাখি। ঈশানীর প্রত্যুত্তর শুনে ভ্রু কুঞ্চিত করে ফেলল ইরিশ। তাচ্ছিল্য স্বরে বলল, সিরিয়াসলি? তুমি একটা কবুতরের জন্য কেঁদে ভাসাচ্ছিলে এতক্ষণ? ঈশানীর মাথা ঠিক নেই। এই মুহূর্তে নির্দয় ইরিশের কথাও সহ্য হলো না ওর। তড়াৎ করে ফুঁসে উঠল মস্তিষ্কটা। ফলস্বরূপ মেয়েটা চটে গিয়ে ছাঁচালো গলায় বলল, ভেতরে মায়াদয়া থাকলে তো বুঝবেন কেন কাঁদছি। নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন লোক একটা। কাঁদতে কাঁদতে কথাগুলো আওড়ে ছাদ বারান্দা ত্যাগ করে ঈশানী। ওদিকে ঈশানী যেতে না যেতেই জোয়াল শক্ত হয়ে এলো ইরিশের। যদিও বা ঈশানীর কথাগুলো চিরন্তন সত্য, তবুও এই মেয়েটার মুখে এসব কথা মোটেই শুনতে চায় না ইরিশ। ওর মুখে এসব শুনলেই তীব্র দাহনে ভেতরটা চিরবিড়ে ওঠে ইরিশের। সেই জের ধরে দুহাত মুষ্টিবদ্ধ করে রাগের তোপে ইরিশ বলে, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না, একদমই পারো না। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমার গল্পের পর্ব 16। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।